আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই এদেশের বর্তমানে পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতির মাঠে কান পাতলেই এখন কিন্তু নানা রকম গুঞ্জন শোনা যায়। তবে কিছু গুঞ্জন থাকে যা নিছক বাতাসের কথা নয়, বরং তার পেছনে থাকে গভীর কোনো সমীকরণ। আপনারা যারা প্রতিনিয়ত দেশের খবরাখবর রাখছেন, তারা নিশ্চয়ই বিভিন্নভাবে খেয়াল করেছেন বাতাসে একটি খবর খুব জোরে সুরে ভাসছে। আর তা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নাকি একেবারে দেশের কাছাকাছি চলে এসেছেন। দেখুন, কেউ তো বেশ জোর দিয়ে বলছেন তিনি নাকি বর্তমান সময়ে কলকাতার সল্ট লেকে অবস্থান করছেন। খবরটা কতটা সত্য আর কতটা জল্পনা তা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু এই একটি মাত্র খবর দেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে যে প্রবল উচ্ছ্বাস আর আশার সঞ্চার করেছে, তা কিন্তু খালি চোখে এড়িয়ে যাওয়ার মতো আমি মনে করি কোনো বিষয় নয়। দেখুন, আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন। একটা রাজনৈতিক দল যারা দীর্ঘ 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, হঠাৎ করেই এক প্রবল ঝড়ের মুখে তাদের বিদায় নিতে হলো। দলের নেতাকর্মীরা এখন কিন্তু এক চরম দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। কেউ আত্মগোপনে, কেউ বা কারাগারে, আবার অনেকেই কিন্তু দিশেহারা। কিন্তু রাজনীতির এক অদ্ভুত রসায়ন আছে। শুধুমাত্র নেত্রীর কাছাকাছি আসার খবরেই এই নেতাকর্মীরা যেন মুহূর্তের মাঝে তাদের সব ভয়ভীতি ভুলে গেছে। তারা অস্থির হয়ে উঠেছেন, উত্তেজিত হয়ে উঠেছেন। দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এরই মধ্যে নানা ধরনের কর্মসূচি করার চেষ্টা করছেন। পুলিশ হয়তো ধাওয়া দিচ্ছে, গ্রেফতার করছে, কিন্তু তারা এসবের কোনো পাত্তাই দিচ্ছেন না। এই যে কর্মীদের বুক ভরা আবেগ এবং তাদের নেত্রীর প্রতি অগাধ বিশ্বাস, এখানে কিন্তু আওয়ামী লীগের মূল শক্তিটা লুকিয়ে আছে। দলটির শেকড় যে এদেশের মাটিতে কতটা গভীরে গ্রথিত, এটি এই একটি ঘটনার মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, সলিমুল্লাহ খানের মতো বিজ্ঞজনরা হয়তো বলছেন আওয়ামী লীগ আর কখনো আগের রূপে ঘুরে দাঁড়াতে পারবে না, বা ভিন্ন নামে তাদের আসতে হবে। কিন্তু ইতিহাস আমাদেরকে আসলে কি শিক্ষা দেয়? ১৯৪৯ সালে জন্ম নেয়া এই দলটি বহুবার বিপর্যয়ের মুখে পড়েছে, আবার ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে উঠেও দাঁড়িয়েছে। রাজনীতিতে কিন্তু আসলে শেষ কথা বলে কোনো কিছু নেই, এটা আমি সবসময় বলে থাকি। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই গুঞ্জনটা কেন এত ডালপালা মেলল? এর পেছনে কিন্তু কারণটা খুবই ইন্টারেস্টিং। আমাদের প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা বড় ভূমিকা এখানে কাজ করছে। দর্শক, আপনারা জানেন কলকাতায় সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘটেছে, এবং সেখানে শুভেন্দু অধিকারীর মতো নেতার সামনে চলে এসেছেন। শুভেন্দু অধিকারী কিন্তু গত কয়েক বছর ধরেই অত্যন্ত সুকৌশলে তার রাজনৈতিক তাস খেলছিলেন। তিনি প্রকাশ্যে শেখ হাসিনাকেই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়ার কথাও কিন্তু বলে আসছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো যে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের কিন্তু ভারত সরকার বা বিজেপি সরকার অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে এখন পর্যন্ত কিন্তু পুশব্যাক করেনি, রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে, এবং তাদের এক ধরনের প্রোটেকশন দেওয়া হচ্ছে। এটা কিন্তু সাউথ ব্লকের একটা নীরব বার্তা বলা চলে। তারা হয়তো এখনই সরাসরি কোনো হস্তক্ষেপে যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতের জন্য তাদের গুটিগুলো ঠিকই সাজিয়ে রাখছে এখন থেকে। অন্যদিকে দেশের ভেতরের রাজনৈতিক চিত্রটা যদি একটু ভালো করে আমরা দেখি, এখন যারা ক্ষমতার কেন্দ্রে আছেন, বিশেষ করে বিএনপি সরকার এবং বিরোধী দল জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসিপি, তাদের জন্য কিন্তু এখন এক দারুণ বসন্তকাল চলছে বলা চলে। দীর্ঘদিনের মামলা হামলা আর দৌড়ের উপর থাকা জীবন থেকে তারা এখন সম্পূর্ণ মুক্ত। সভা সমাবেশ করছেন, গণমাধ্যমে নিজেদের মতামত দিচ্ছেন একেবারে স্বাধীনভাবে। তারেক রহমান সাহেব সবাইকে এক ধরনের সাধারণ ক্ষমা বা মুক্তির বার্তাও কিন্তু
এখানে দিয়ে দিয়েছেন একজন প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু তারা খুব ভালো করে জানেন শেখ হাসিনা যদি কোনোভাবে দেশের মাটিতে পা রাখেন, তবে এই বসন্তকাল কিন্তু আর দীর্ঘস্থায়ী হবে না। তখন কিন্তু নিজেদের মধ্যকার শত বিরোধ ভুলে এই দলগুলোকে একজোট হতেই হবে। কারণ শেখ হাসিনার উপস্থিতি তাদের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ভয় এবং আতঙ্ক। তারা এই বিশাল শক্তিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত কিনা সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন। এবং শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখলে দেশের অভ্যন্তরীণ রাজনীতি উলটপালট হয়ে যাবে। তবে আমি একটা জায়গায় একটু হুচট খাই, সরকার বা যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়টি কিন্তু আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। আপনারা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের ঘটনাটির দিকে একটু লক্ষ্য করুন। সেখানে দুর্বৃত্তরা রীতিমতো বুলডোজার দিয়ে যৌথ বাহিনীর ক্যাম্প ঘেরাও করেছে, সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। এটা কি আসলে কোনো সাধারণ ঘটনা? রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এত বড় স্পর্ধা দেখানোর সাহস তারা আসলে কোথায় পায়? আমরা যদি অতীতের দিকে একটু তাকাই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ, আমি মনে করি, অন্যরকম হতো। তারা হয়তো অনেক কঠোর হাতে এসব বিশৃঙ্খলা দমন করত, কারণ তারা করে গেছে। কিন্তু এখন যারা দায়িত্বে আছেন তারা কেন এতটা নমনীয় আচরণ করছে, তা আসলে আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঠিক বোধগম্য হচ্ছে না। রাষ্ট্রের ভেতরে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তবে সেখানে কিন্তু কোনো আপোষের সুযোগ নেই। কঠোর হস্তে দমন না করলে সাধারণ মানুষের মনে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়। আর এই দুর্বলতার সুযোগটাই কিন্তু নিতে পারে যে কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী। সেটা হোক কোনো উগ্রবাদী, সেটা হোক কোনো জঙ্গি গোষ্ঠী, সেটা হোক কোনো রাজনৈতিক শক্তি, যেমন আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক, আমরা ২০০১ থেকে ২০০৬ সালের কথা শুনে থাকি। সবসময় আমরা এই বিষয়টিকে নিয়ে কথা বলি বা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় উপমা হিসাবে টানি। তখন কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদ বা উগ্রবাদের একটা প্রবণতা দেখা দিয়েছিল এবং ভারতের সাথে একটা চরম দ্বন্দ্ব তৈরি হয়েছিল বিএনপি সরকারে। এখন এই যে জঙ্গল সলিমপুরের কথা বললাম, সেটার ভিতরে আদৌ কি হচ্ছে, সেটার সাথে জঙ্গি নেটওয়ার্কের কি সম্পর্ক, সেটার সাথে কি দেশের বাইরের যে সকল শক্তিশালী জঙ্গি গোষ্ঠী রয়েছে সেগুলোর সাথে কি একটা গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক এখানে আছে? সেখানে কি অস্ত্র তৈরি হচ্ছে, নাকি সেখানে অন্য দেশ থেকে অস্ত্র এনে মজুত করে রাখা হচ্ছে জঙ্গি তৎপরতা করার জন্য? এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে অস্পষ্ট। অর্থাৎ একটি দেশের ভেতরে আরেকটি যেন অন্ধকার দেশ। এখন এই জায়গাটি যদি কখনো আমাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমাদের প্রতিবেশী দেশ ভারত কখনো কে এই বিষয়ে আমাদেরকে ছাড় দেবে? আমরা কি আবারও সেই জঙ্গি তকমা বা বিদ্রোহী গোষ্ঠী, অথবা আমি যদি বলি দেশে বিশৃঙ্খলাবাদী কিংবা উগ্রবাদী বেড়ে যাবে, এমন যুগের দিকে কি ফিরে যাচ্ছে? যদি তাই হয়, তাহলে সেটা কি আদৌ আমাদের জন্য মঙ্গলজনক হবে? সেটা কি আমাদের দেশের সাধারণ জনগণের জন্য কোনোভাবে শুভনীয় হবে? জি না দর্শক, সেটা আমাদের দেশের জন্য একটা বড় রকমের অশুভ সংকেত। আমরা একটা রেড অ্যালার্টে চলে যাব, একটা রেড নোটিসে চলে যাব। আর এই জঙ্গি নিধন অভিযানের জন্য কিন্তু কোনো পরাশক্তি কখনোই বসে থাকে না। তারা চোখ বন্ধ করে যেকোনো সার্জিক্যাল স্ট্রাইকের আবেদনপত্র সিগনেচার করে দেয়। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যখন প্রশ্নটা আসে তাদের জাতীয় নিরাপত্তার বিষয়ে। আর এই জায়গাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যেমন আওয়ামী লীগের জন্য, তেমনি বিএনপির জন্য, তেমনি শেখ হাসিনার জন্য এবং ভারতের জন্য। দেখুন সুপ্রিয় দর্শক, ভারত এবং বাংলাদেশের যে ভূ রাজনৈতিক সম্পর্ক, সেটি কিন্তু অত্যন্ত গভীর এবং জটিল। দিল্লি খুব ভালো করেই জানে বাংলাদেশ ছাড়া তাদের আসলে চলবে না। ঠিক তেমনি ভারত ছাড়া বাংলাদেশের চলাটাও কিন্তু বেশ জটিল এবং কঠিন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে হয়তো পশ্চিমাদের বা চীনের একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে, আর এতে করে দিল্লি কিছুটা মনক্ষুণ্ণ হতেই পারে।
কিন্তু তাই বলে তারা রাতারাতি তাদের যে নীতি রয়েছে সেই নীতি পরিবর্তন করে ফেলবে এমনটা কিন্তু নয়। বা দেশে চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফেলবে তাও কিন্তু নয়। কারণ বাস্তবিকভাবে এর কোনো যৌক্তিকতাই কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে না। কারণ ভারত এখনই কিন্তু তাদের হাতে থাকা বড় কার্ডটি খেলবে না। তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যদি কোনো কারণে বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয় অথবা তারেক রহমান সাহেবের সরকার যদি দিল্লির নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে যান, কেবল তখনই হয়তো ভারত তাদের হাতে থাকা কার্ডটি ব্যবহার করার কথা ভাববে। তার আগ পর্যন্ত তারা হয়তো এই স্নায়ুযুদ্ধটা চালিয়ে যাবে। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন তাদের হাতে কি কার্ড রয়েছে। তাদের হাতে যে কার্ডটি রয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করানো। দেখুন সুপ্রিয় দর্শক, আমি একটু আগে বলেছি ভারতের জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে আমাদের দেশের অভ্যন্তরের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমরা কিন্তু বর্তমান সময়ে পাকিস্তানের দিকে অনেক বেশি ঝুঁকে পড়েছি। পাকিস্তানের সাথে সকল ধরনের তৎপরতা আমাদের সম্পূর্ণ সক্রিয় রয়েছে। আর এই বিষয়টি কিন্তু দিল্লির সাউথ ব্লক কিংবা দিল্লির গোয়েন্দা সূত্রগুলো খুব একটা ভালো দৃষ্টিতে দেখছে না। আবার এই যে আন্তর্জাতিক ভূ রাজনীতির মধ্যে ইন্দো প্যাসিফিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিন্তু চীন, ভারত, আমেরিকা এই যে বলয়, এই বলয়ের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব চলমান রয়েছে। এখন যদি বাংলাদেশে অভ্যন্তরীণভাবে যে বিষয়বস্তুগুলো ঘটছে, বিশেষ করে এই যে জঙ্গল সলিমপুর কিংবা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী অথবা বিদ্রোহী গোষ্ঠীদের আনাগোনা অথবা খোঁজ খবর যেগুলো পাওয়া যাচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এগুলো যদি কোনো কারণে আরো ব্যাপক হারে বাড়তে থাকে, এখানে আমি যেমনটি ২০০১ থেকে ২০০৬ সালের কথা বললাম, অথবা যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন যেভাবে ভারত তাদের সেভেন সিস্টার্স নিয়ে আতঙ্কে ছিল, বর্তমান সময়ে যদি একই ধরনের পরিবেশ তৈরি হয় তাহলে ভারত কিন্তু তাদের নীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসবে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভারত তাদের যে সীমান্তগুলো রয়েছে বাংলাদেশের সাথে, অবশ্যই বাংলাদেশের সাথেই সবথেকে বেশি সীমান্ত ভারত ভাগ করে, বা আমরা বাংলাদেশ সবথেকে বেশি সীমান্ত ভাগ করছি ভারতের সাথে। সব জায়গায় কিন্তু তারা ডিজিটাল ফেন্সিং এর ব্যবস্থা করছে। যেখানে কাঁটাতার থাকবে, ইলেকট্রিক ডিভাইস সমূহ থাকবে। এমনকি আরো নানা ধরনের উন্নত যে প্রযুক্তি রয়েছে সেই উন্নত প্রযুক্তিগুলো তারা ব্যবহার করছে। অর্থাৎ এক কথায় বলা চলে তারা কাঁটাতার দিয়ে সম্পূর্ণ সীমান্ত কিন্তু ঘেরাও করে ফেলছে। আরেকটি চমকপ্রদ তথ্য হচ্ছে তারা সীমান্তে এখন সরাসরি ড্রোনও কিন্তু এনে রাখছে। তাদের যে শক্তিশালী ড্রোন রয়েছে সেই ড্রোন সিস্টেম গুলো মোতায়েন করে রাখছে। এর মানে কি দাঁড়ালো? অত্যাধুনিক প্রযুক্তি, সেন্সর, সিসি ক্যামেরা, ড্রোন, এসবগুলো কিসের ইঙ্গিত? এগুলো আসলে সেই স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যে স্নায়ুযুদ্ধে বর্তমান সময়ে আমরা সীমান্তবর্তী অঞ্চল সমূহে দেখতে পাচ্ছি। এবং এর পেছনের অন্যতম কারণই হচ্ছে জঙ্গিবাদ, উগ্রবাদ এবং জাতীয় নিরাপত্তা। এখন যদি কোনো কারণে ভারত মনে করে যে তাদের জাতীয় নিরাপত্তার হুমকি দিন দিন বাড়ছে এবং বাংলাদেশ সরকার যেভাবে চীনমুখী হচ্ছে অথবা পাকিস্তানমুখী হচ্ছে, তাতে করে জঙ্গি নেটওয়ার্ক বাংলাদেশে যদি খুব ভালো করে গড়ে ওঠে তাহলে ভারতের সেভেন সিস্টার্স কখনোই স্থিতিশীল থাকবে না। আর এটি ঘটার পূর্বেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমূল একটি হইচই সৃষ্টি হয়ে যাবে। এই যে আমরা শুনতে পাচ্ছি শেখ হাসিনা বর্তমান সময়ে কলকাতায় অবস্থান করছেন বা দেশের একদম কাছে চলে এসেছেন, এই যে গুঞ্জন। আবার আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পাচ্ছি, অথবা আওয়ামী লীগের মধ্যে যে উত্তেজিত একটি অবস্থা দেখতে পাচ্ছি, উত্তেজনামূলক একটি পরিবেশ দেখতে পাচ্ছি যে তাদের নেত্রী দেশে ফিরছেন বা শেখ হাসিনা কোনো না কোনো সময় দেশে ফেরার ঘোষণা দিয়ে দিতে পারেন। তারা প্রস্তুতি নিচ্ছেন। পর্দার আড়ালে তাদের সকল কার্যক্রম লক্ষ্য করলে বোঝা যায় যে তারা কিন্তু একটা বড়সড় কিছু করার পরিকল্পনা করছেন। প্রধানমন্ত্রীর হাতে যে গোয়েন্দা তথ্য এসেছে সেটা দেখেও কিন্তু এই বিষয়টি উল্লেখ হয়েছে বা এই বিষয়টি পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগ আসলেই বড় কিছু করার পরিকল্পনা করছে। সেটা কি? এটা কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন।
সেটা আসলে বড় কোনো নাশকতা নয়, বড় কোনো জঙ্গি হামলা নয়। সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা হলে তারা এত পরিমাণ মানুষজন নিয়ে উপস্থিত হবে বা এত পরিমাণ মানুষের সমাগম ঘটাবে যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল হবে এবং এটার কারণে সরকার সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে যাবে, সম্পূর্ণরূপে অচল হয়ে যাবে। অর্থাৎ এত জনগণকে সরকার কিছু করতে পারবে না। সরকার পিছু হটতে বাধ্য হবে এবং এই প্রস্তুতিটাই আওয়ামী লীগ বর্তমান সময়ে নিচ্ছে। আর এখানে কিন্তু সেই ভারতের জাতীয় নিরাপত্তা, জঙ্গিবাদ, উগ্রবাদ এবং বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক এবং দুঃসম্পর্ক এই সম্পূর্ণ বিষয়গুলো জড়িত। কারণ ভারতের এই জাতীয় নিরাপত্তা ইস্যুটি যত বেশি ভারতকে চিন্তিত করবে, ভারত কিন্তু তত বেশি বাংলাদেশের স্থিতিশীলতাকে প্রাধান্য দেবে। আর বাংলাদেশের স্থিতিশীলতাকে প্রাধান্য দিতে গিয়ে তারা বর্তমান সরকারের সাথে সমঝোতায় যাওয়ার চেষ্টা করবে। সেটা যদি কোনো কারণে ব্যর্থ হয় বা যেভাবে বর্তমান সরকার অন্যদিকে ঝুঁকছে, তাতে করে সেই সমঝোতা আদৌ কাজ করবে বলে মনে হচ্ছে না। এবং সেই মোক্ষম সময়টাই কিন্তু সেই তাসটি খেলার হয়ে যাবে। এবং তখনই কিন্তু তারা শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশের মাটিতে প্রবেশ করার গ্রিন সিগন্যাল বা বার্তা দিয়ে দিবে। এবং আমরা তখনই দেখতে পাবো আওয়ামী লীগের প্রস্তুতি, শেখ হাসিনার গণমাধ্যমে দেয় বিভিন্ন সাক্ষাৎকার এবং এই যে একটা জনরোষ বা আওয়ামী লীগের লোকজনের মধ্যে যে উত্তেজনা কাজ করছে সেটি আসলে কতটুকু বাস্তবিক রূপ নেয়। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা করা ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। পরিশেষে একটা কথাই আমি বলবো, রাজনীতি হচ্ছে জনগণের জন্য, রাষ্ট্রযন্ত্র হচ্ছে জনগণের জন্য, দেশ পরিচালনা জনগণের জন্য। এখন একটি দেশের মধ্যে জঙ্গিবাদ, উগ্রবাদ যদি বেড়ে যায়, একটি দেশের অভ্যন্তরে যদি আরেকটি দেশ গড়ে ওঠে, যেখানে দেশের সামরিক বাহিনী ক্যাম্প পর্যন্ত নিরাপদ নয়, সামরিক বাহিনীর ক্যাম্পগুলো পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়। দেশে যানবাহন, রাস্তাঘাট সব জায়গায় যেন এক ধরনের হাহাকার, বিশৃঙ্খলা। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে ধর্ষণের মহামারী চলছে। দেশে শিশু মৃত্যুর মহামারী চলছে। দেশে ছিনতাই, চুরি, ডাকাতি সবকিছু যেন তীব্র আকার ধারণ করেছে। এই অস্থিতিশীলতা কি জনগণ কখনো আসলে আশা করে? মোটেও না, সুপ্রিয় দর্শক। জনগণ চায় একটি স্থিতিশীল রাষ্ট্র, একটি স্থিতিশীল দেশ যেখানে তারা শান্তিতে বসবাস করবে। আর এই যে স্থিতিশীলতা, এই স্থিতিশীলতা যে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে, যে সরকার যারা তাকে দিতে পারবে, তাদেরকে কিন্তু তারা ক্ষমতার মসনদে বসাতে দ্বিতীয়বার কখনো চিন্তা করবে না। এবং তাদেরকে ফিরিয়েও যদি আনতে হয়, সেই বিষয়টি নিয়েও তারা দ্বিতীয়বার চিন্তা করবে না। যার কারণে বর্তমান সময়ে আওয়ামী লীগ চাচ্ছে জনগণের এই ম্যান্ডেট গুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে। এবং ভারত সেখানে তুরুপের তাস হাতে নিয়ে বসে আছে। দেশে আওয়ামী লীগ যখন জনগণের ম্যান্ডেট প্রস্তুত করবে, তখনই কিন্তু ভারত সেই তুরুপের তাসটি ছুড়ে মারবে এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে একটি বড় পরিবর্তন আমরা দেখে ফেলবো। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে যদি কোনো মন্তব্য থেকে থাকে, পক্ষে হোক বিপক্ষে হোক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।